4টায় লাইভ দিব না শর্ট ধরবো? জায়গা নিয়ে আগে ক্যামেরা বাজে নামটা ঠিক আছে, এটা আমরা ব্যবস্থা মক্কার ইমাম সাহেব পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দিন। তাদের সম্পর্ক আত্মীয় স্বজন যারাই উপস্থিত আছেন, আল্লাহ প্রত্যেকের সবরে জামিল আপনি দান করুন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ সেলিম ভাই সহ নাইম ভাই সহ আল্লাহ তাদেরকে মাফ করে দিন। সারা বাংলাদেশ আল্লাহ কোরআন থেকে যে আমল হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে নবীদের রওজায় সৈয়দি সামনে পাইন মেরিতে গান সামনে দর্শক আসসালামু আলাইকুম। আমরা ব্যবস্থা এই একটু যাইতে হবে তো, যেতে হবে। রাতুল, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন দিতে আসি। আমি ওই যে হাদি মরহুম শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং নলছিটিবাসীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এখানে অল্প সময়ের জন্য আসছেন, তারপর আপনারা একে অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমিও আপনার ধারে কাছেই মানুষ, বেশি দূরের না। আমার বাড়ি এখান থেকে 18 কিলোমিটার 20 কিলোমিটার হবে বরিশাল। এবং আমি যেই দিন হাদির হত্যা হয় সেই দিনও আমি ঢাকার বাইরে ছিলাম এবং পরবর্তী পর্যায়ে আমি যেদিন জানাতে হয় না, যেদিন হাদি মারা যায় সেদিন আমি ঢাকার বাইরে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি যখন ফিরে আসি আমি মন করেছিলাম আমি একটা স্পিড বোট দিচ্ছিলাম রুগীদের জন্য কোস্টাল এরিয়াতে। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে বিচ্ছিন্ন অঞ্চল আছে যেখানে একটু অসুস্থতা থাকে, রাতের বেলা নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়। এজন্য একটা স্পিড বোট দিয়েছি। সেখানে আমি তাৎক্ষণিকভাবে ওসমান হাদির নামে স্পিড বোটটা ওর নামেই আছে এবং সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম যে আমরা এই ঘাটের নাম চেঞ্জ করবো, যেহেতু এটা আমারই এখতিয়ারের মধ্যে আছে। এবং দিয়েছেন এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদের সাথে এটা করার ছিল গত শুক্রবার আমার। কিন্তু গত শুক্রবারে আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ ছিল, এখানে কথা বলতে পারবো না, কিন্তু আমরা তো লঞ্চও বাতিল করে দিলাম। এইরকম কুয়াশা উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি শহীদ ওসমান হাদির নামে থাকে, কারণ অন্য কোনো কিছু নাম যতই দেয় না কেন এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা বড় স্থাপনা হচ্ছে লঞ্চ ঘাট। এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার এখতিয়ারের মধ্যে ছিল আমি করেছি। বাকি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে
সে তাকে যেন বেস্ট করে। তাছাড়া হাদি এখন বাংলাদেশের বাইরে চলে গেছে, শুধু বাংলাদেশের সন্তান হিসেবে না, এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নামটা চলে গেছে এবং এই নাম অক্ষয় থাকবে যতদিন এই দেশ থাকে, যতদিন আন্দোলনের ইতিহাস থাকে, যতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে। আদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ্যগুলো হয়েছিল তারা সবাই আশা করি যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে, এটা আমরা আশা করি। কারণ এটা যদি না হয় তাহলে তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই, এবং এর থেকে পঙ্কিল অবস্থায় পড়তে হবে তারা তাদের এই রক্তের সাথে বেইমানি করবে থাকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। এই ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, যেটাকে আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন রাত কাজ করছে, আর কিছু কিছু ধরা পড়েছে, অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে, যদিও আমি এটা সীমান্তের ভিতরে জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু জিনিস হয়তো আপনাদেরকে হয়তো তারা বলছে না, কারণ একটা প্রপার ইনভেস্টিগেশনের খাতে আশা করছি যে হয়তো এই মাসের মাঝামাঝিতেই আপনারা হয়তো জানতে পারবেন। আমি এই বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে বিস্তারিত নেই, আর আমার ডিপার্টমেন্টও নয়। আমি যতটুকু জানি যে আমরা অত্যন্ত সিরিয়াস, গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াস এটা নিয়ে। পার্শ্ববর্তী দেশও যদি কোনো ট্রান্সপারেন্সি চলে যেয়ে থাকে সেখান থেকেও ফিরিয়ে আনার ব্যবস্থা ডেফিনেটলি হচ্ছে। এই হাদির হত্যাকারী বিচার শুধু না, পেছনে কারা জড়িত আছে সেটাও যাতে বের হয়ে আসে, যেই থাকুন দেশে বা দেশের বাইরে, তারা জনসমক্ষে এটা বিস্তারিতভাবে বলা হবে বলে আমি আশা করছি। আমার উসমানকে যারা হত্যাযোগ্য করে তুলছে তারা তো দায়ী। আমার উসমানকে কি শুধু ভারত হত্যা করছে, শুধু আওয়ামী লীগ হত্যা করছে? আমার উসমানের পিছনে কতগুলো এজেন্ট কাজ করছে। ভারত কাজ করছে, আওয়ামী লীগ কাজ করছে, বামরা কাজ করছে, দেশীয় রাজনীতিবিদদের মধ্যে কাজ করছে। দেশীয় রাজনীতিবিদদের মধ্যে যারা বাংলাদেশ পন্থা রাজনীতি করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ পন্থা রাজনীতি যদি আপনি না পারেন, আল্লাহর হস্তে এই দেশের বাইরে চলে যান। বাংলাদেশ থেকে কারো সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসা, কারো সাথে নেগোসিয়েশন করে চেয়ার দখল করা, ক্ষমতা দখল করা, টাকা দখল করা, এগুলো আর বাংলাদেশ মানবে না। আমার উসমানের মাথার গুলির মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করছে, হুমকির মুখে ফেলে দিছে। আমার উসমান যদি বেঁচে থাকতো, চাঁদাবাজরা সন্ত্রাসরা বুঝে গেছে ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না, টাকা দিয়ে কাউকে কেনা যাবে না। আমার উসমানকে 24-এর পরে বহু ক্ষমতার প্রলোভন দেখাইছেন ইন্টিরিম সরকার। এই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ইন্টিরিম সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কেন হলো না? ইন্টিরিম সরকার কেন চুপ্পুর হাতে ক্ষমতা নিল? চুপ্পুর হাতে কেন তারা শপথ পাঠ করলো? চুপ্পু স্বৈরশাসক হাসিনার লোক। এই সংবিধানের দোহাই দিয়ে বেগম জিয়া বলছে এটা ফ্যাসিবাদী সংবিধান। যখনই আন্দোলন হলো সবাই যাই চুপ্পুর হাতে কেন ক্ষমতা নিল? চুপ্পুর হাতে আমরা কেন শপথ পাঠ করলাম? যখনই আমরা চুপ্পুর হাতে ক্ষমতা পাঠ করলাম তখনই আমাদের আন্দোলন ব্যাহত হয়ে গেল, তখনই আমাদের বিপ্লব ব্যাহত হয়ে গেল। আমার উসমানকে মারার পিছনে যারা চুপ্পুর হাতে শপথ করছে, যারা এই সংবিধান পাল্টাইতে চায় না, আমার উসমান বারবার বলছে এই সংবিধান পাল্টাইতে হবে। বেগম জিয়া বলছে, আন্দোলনের পরবর্তী সময় যারা নেতা সাজে, নেতা হইতে চায় বাংলাদেশের যারা মাথা মনে করে, আসলে কেন বাংলাদেশের মাথা? ভারতের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় কেন আমাকে আসতে হবে? ভারতের সাথে নেগোসিয়েশন করে আমার বিপ্লবীদেরকে কেন হত্যা করা হইবে? আমার বাংলাদেশকে কেন বিপর্যস্ত করে ফেলানো হইবে? আমার বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা যেখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীকে, বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশী আছে, আমার সবার কাছে একটাই অনুরোধ, ওসমানকে জীবিত রাখতেই হবে। ওসমানকে জীবিত রাখা মানে বাংলাদেশে বিপ্লবী সরকার হইতে হবে। আর এই বিপ্লবী সরকার যদি আমার ওসমান হত্যার বিচার না করে, আর কবে করবে? আজ কোন
ওসমানকে সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন সে আমেরিকা চলে যেতে চেয়েছিল। আমি বলছিলাম মেধাবীরা কেন আমেরিকা চলে যাবে? এই 17 বছর ফ্যাসিস্ট থাকবে সেটা কি আমরা বুঝতে পারছিলাম? বুঝতে পারি না। যখন তারপর আমি 24-এর আগে যখন বললাম ওসমান আমি রাখছি এখন যে আপনি আমেরিকা চলে যান, যখন তার আগ্রাসন বিরোধী লেখালেখি শুরু হয়েছে আমার ওসমান জিয়ারি শুরু করছে, সে রেজিস্ট্রেশন করছে, পরীক্ষার সময় আন্দোলন হয়ে গেল। এখন কি আর ওসমানকে দেশ থেকে সরানো এত সোজা? সে কি এই দেশের মানুষদেরকে রেখে যাবে? সে কি ভারত আগ্রাসন মুক্ত না করে যাবে? আমার ওসমান শুধু এখন আর বাংলাদেশের ওসমান না, সারা বিশ্বের মজলুমদের ওসমান। সারা বিশ্বে যেখানে যত মজলুম আছে সবার ওসমান হাদি এখন। ওসমান হাদি এখন আর বাংলাদেশের নাই, বাংলাদেশের নাই। তার যে ওই সীমান্ত শরীফ রেখেছিল সে আজকে সীমান্তের ওপারে চলে গেছে, সীমান্ত থেকে সীমান্তের ওপারে চলে গেছে। শুধু এই একটা রাস্তায় একটা ঘাটে তো খুবই সামান্য জিনিস। আমার ওসমান এমপি হইতে চাইছিল, সে তো এমপি হইতে চায় না, বলছে এটা আমি একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি, রাজনীতির একটা প্যাটার্ন পরিবর্তন করতে চাইছি। এই হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার মানুষ টাকা দিয়ে মিছিল করে না, এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ হয় তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। যদি টাকার খেলা না থাকে, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আমার একটাই কথা, আমার বাংলাদেশের জনগণ, সামনে ইলেকশন আসতে আছে, এই ইলেকশনে কোনো মার্কা দেখে কি আমরা ভোট দেব? না, কোনো মার্কা দেখে ভোট দেব? আমরা দেশপ্রেমিক যে বাংলাদেশপন্থী রাজনীতি করবে আমরা তাকেই ভোট দেব। বাংলাদেশপন্থী রাজনীতিবিদ চাই এখানে। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর যে আঘাত আসবে সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, এই বাংলাদেশ প্রেমীর জনগণ তাকে টেনে হিঁচড়ে নামাবে। আপনারা পারবেন না, পারবেন না আপনারা এই কাজটা? আপনারা কি ক্ষমতাকে ভয় পান, ভারতকে ভয় পান, আগ্রাসনকে ভয় পান? আমরা বাংলাদেশের মাটিতে কোনো দাদাগিরি সহ্য করব, কোনো দাদাগিরি সহ্য করব না। এই বেগম জিয়াকে দিনের পরে দিন ফলো প্রয়োজন দিয়ে এই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ আজকে ভারতের যত রাজাকার আছে ওরা মিলে মিলে বেগম জিয়াকে হত্যাযোগ্য করছে, হত্যা করছে। তারেক জিয়া কেন আন্দোলনের পরে তারেক জিয়া কেন বাংলাদেশ আসতে পারলো না? যেই তারেক জিয়াকে একটা 111 ঘটাইয়া ফ্যাসিস্টরা ভারতকে 111 ঘটাইয়া তারেক জিয়াকে দেশ থেকে বিতাড়িত করছে, আন্দোলনের সাথে সাথে তারেক জিয়া বাংলাদেশে আসার কথা না? আসতে পারলো না কেন? কারা আসতে বাধা দিতে? সরকারের পক্ষ থেকে বারবার বলছে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সকল রকমের প্রোটেক্ট দেব, তারপরও তারেক জিয়া কেন আসলো না? তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ যারা টাকার পাহাড় গড়ছে, রাজনীতিকে কেন্দ্র করে টাকার পাহাড় গড়ছে, ওদের কারণে আসতে পারে না। ওরা তারেক জিয়াকে বারবার ভয় দেখাইছে, আইডার করতে হবে, ওটা করতে হবে, ভারতের সাথে নেগোসিয়েশন করতে হবে, আর নাহলে আপনাকে বাগিয়ে ফেলাইবে। আজকে আমি তারেক জিয়াকে আজকে আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবকে জানাতে চাই, আমার ওসমানের মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি, আমার ওসমানের মাথায় গুলি না। এবং আজকে আপনার দলের লোকেরা যারা ওসমান মির্জা ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। তার মানে কি মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার ওসমানের নাম না জানে তাহলে সে কিভাবে এমপি ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? এই নমিনেশন থেকে তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয়, কারোর সাথে নেগোসিয়েশন করে যে আপনি ওসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবেন ওসমান ছিল জন্য একটা কি আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোনো ক্ষমতা কোনো দলের নাই, তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ, মনি এত বড় সাহস কোথায় পায় আমার ওসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনারা রেখে দিয়েছেন? বাংলাদেশের আপনার জনতা দিয়েছে, মনিকে দিয়েছে, সে বিএনপির সাইনবোর্ড দিয়ে ওসমানকে বলে গিনিপিগ। সে হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি এই পাপিয়া সম্বন্ধে, মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নিবে? যদি ওরা দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা, এটা তারেক রহমানের কথা। আর যদি উনি ব্যবস্থা নেয় তাহলে বুঝবো যে এটা ওদের কথা, ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে। কথা একটাই, ইনসাফের বাংলাদেশ চাই, একটাই আমার কথা, একটাই ইনসাফের বাংলাদেশ চাই, সততার বাংলাদেশ চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।